আজকে আমাদের লেকচার নাম্বার 24 লেকচার নাম্বার 14 ভেজিটেশন অফ ইন্ডিয়া। তো তার আগে কালকে আমাদের একটু পার্ট বাকি আছে। কি কি পার্ট? ডেজার্ট, স্যালাইন, অ্যালকালাইন এন্ড পিটি সয়েল। এছাড়া এমসিকিউ গুলো দেওয়া ছিল, সেটা ন্যাচারাল ভেজিটেশন ইন ইন্ডিয়া, important forest types in India are important forest dates and research institutes। ঠিক আছে, যেহেতু সয়েল তোমাদের কমপ্লিট হয়নি, আজকে আমি তোমাদের বাড়িতে হোমওয়ার্কের কোনো ক্লাস দেব না সয়েলের, ওটা নেক্সট ক্লাসে দেবো। সয়েল আর ভেজিটেশন যদি আজকে শেষ হয়ে যায়, একসাথে করে দুটো সেট আমি দিয়ে দেবো। চলো, সয়েল অফ ইন্ডিয়ার রিমেনিং পার্ট দেখো। এগুলো সাধারণত মার্জিনাল, মানে খুবই ছোট সয়েল এরিয়ার মধ্যে পড়ে এই জায়গাগুলো। ঠিক আছে, একদমই ছোট ছোট জায়গা যেগুলো রয়েছে ডেজার্ট সয়েল, স্যালাইন বা অ্যালকালাইন সয়েল, এবং তার সাথে পিটি বা মার্সি সয়েল। ঠিক আছে, এরিড মানেই হচ্ছে ডেজার্ট এরিয়ার স্যালাইন অ্যান্ড মার্সি এনভায়রনমেন্টস। তো এদের মধ্যে সবচেয়ে ছোট যে দুটো পার্ট, স্যালাইন এবং অ্যালকালাইন সয়েল এবং পিটি অর মার্সি সয়েল। এরিড সয়েল তার তুলনায় একটু বেশি জায়গা জুড়ে রয়েছে। স্যালাইন এবং অ্যালকালাইন সয়েল এবং পিটি ও মার্সি সয়েল ভারতের সবচেয়ে ছোট দুটো সয়েল টাইপের উদাহরণ। ভারতের সবচেয়ে ছোট দুটো সয়েল টাইপের উদাহরণ। দেখো, আমরা এদেরকে দুটো ভাগে ভাগ করছি নর্মালি। জোনাল, অ্যাজোনাল তোমরা আগেই পড়েছিলে। তার মধ্যে ডেজার্ট সয়েলও একটা অ্যাজোনাল সয়েল, কারণ সে যে আসছে, এই সয়েলটা তৈরি হচ্ছে মূলত বায়ুর সঞ্চয় কার্যের কারণে। উইন্ড বা বায়ুর সঞ্চয় কার্যের কারণে আমরা এই ডেজার্ট সয়েল তৈরি হতে দেখছি। ফর্ম বাই এক্সটার্নাল ফোর্সেস, does not develop in situ or soil horizons। ঠিক আছে, ইন সিটু নয়, তার বদলে অন্য জায়গা থেকে বায়ু বাহিত হয়ে আসছে। এক্সাম্পল এরিড অর ডেজার্ট সয়েল। আর ইন্ট্রাজোনাল সয়েল, এটার ইন্ট্রাজোনাল হচ্ছে অন্ত আঞ্চলিক মৃত্তিকা। অনেকে ভুল করে ইন্টারজোনাল বলে। ইন্টারজোনাল কথাটা ঠিক নয়, কথাটা ইন্ট্রাজোনাল। অনেকেই ইন্টারজোনাল বলে বলে, তোমরা এই ভুলটা করবে না। ইন্টার আর ইন্ট্রার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? ধরো তোমরা কলেজ কাটিয়ে এসেছো, ধরো কলেজে কোনো টুর্নামেন্ট হচ্ছে। এই টুর্নামেন্ট দু রকম হতে পারে। কি কি হতে পারে? এক, কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে টুর্নামেন্ট। ইন্টার, আমরা বলি অ্যাকচুয়ালি এটাকে ইন্টার কলেজ টুর্নামেন্ট বলি, কিন্তু এটা ঠিক কথা নয়। এটা হচ্ছে ইন্ট্রা কলেজ টুর্নামেন্ট, মানে অন্ত কলেজ প্রতিযোগিতা। আর ইন্টার কলেজ টুর্নামেন্ট হচ্ছে যখন তোমার অঞ্চলে বা ইউনিভার্সিটির যে অন্যান্য কলেজ যেগুলো রয়েছে তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, দ্যাট ইজ ইন্টার কলেজ টুর্নামেন্ট। অর্থাৎ ধরো আমাদের কলকাতার মধ্যে ধরো হচ্ছে বিদ্যাসাগর কলেজ, রামমোহন কলেজ, ঠিক আছে, তারপরে তোমার
আশুতোষ কলেজ, প্রেসিডেন্সি কলেজ, অর্থাৎ এই যে কলেজগুলো, এই কলেজগুলোর মধ্যে যখন টুর্নামেন্ট হচ্ছে সেটা হচ্ছে ইন্টার কলেজ টুর্নামেন্ট। আমরা অনেকেই এটাকে ঠিকঠাক করে বলতে পারি না যে কোনটা ইন্টার আর কোনটা ইন্ট্রা। ঠিক আছে, তাহলে ইন্ট্রা জোনাল মানে হচ্ছে কিন্তু কোনো একটা অঞ্চলের মধ্যে কোনো স্পেসিফিক কারণের জন্য বা স্পেসিফিক পরিস্থিতিতে যখন কোনো মৃত্তিকার উদ্ভব হয় তখন আমরা তাকে বলছি ইন্ট্রাজোনাল সয়েল। সাধারণত এরা খুবই ছোট অঞ্চল জুড়ে থাকে, যেমন স্যালাইন অ্যালকালাইন সয়েল বা পিটি বা মার্সি সয়েল। সম্পূর্ণভাবে আঞ্চলিকভাবে যে লবণাক্ততা বা যে তোমার অবস্থান, রক সল্টের অবস্থান, তার উপরে ভিত্তি করে আমরা দেখতে পাই যে এই ইন্ট্রাজোনাল সয়েলের মধ্যে স্যালাইন অ্যালকালাইন সয়েল, আবার জলাকীর্ণ অবস্থায়, মানে ধরো হচ্ছে যেগুলো ওয়াটারলকড এরিয়া, সেই সব ওয়াটারলকড এরিয়ার মধ্যে আমরা পিটি বা মার্সি সয়েল, জল ধরো পাঁক জাতীয় যে মাটি, পিটি বা মার্সি সয়েল মানে পাঁক জাতীয় যে মাটি, কেমন? ঠিক আছে, তাহলে এরা ডেভেলপ করছে পার্টিকুলার কোনো পরিস্থিতিতেই। ওকে, চলো দেখা যাক। দেখো, এরিড আর ডেজার্ট সয়েল মানে আমাদের মরু অঞ্চলের যে মৃত্তিকা, সাধারণভাবে রাজস্থান অঞ্চলে, গুজরাটের কিছু ক্ষেত্রে, আর লাদাখ অঞ্চলেও কোথাও কোথাও দেখতে পাওয়া যায়। মূলত অ্যাজোনাল মানে অনাঞ্চলিক বা অআঞ্চলিক, মেইনলি ফর্ম ডিউ টু দ্য ওয়ার্ক অফ উইন্ড, বায়ুবাহিত হয়ে এসে জমা হচ্ছে। অন্য নাম সিরোজেম। প্রধানত সিলিকার প্রাধান্য আমরা এই ধরনের মৃত্তিকায় দেখতে পাই। প্রাইম মিনারেল, এক্সট্রিমলি হাই পারমিয়াবিলিটি মানে প্রবেশ্যতা, হাই পারমিয়াবিলিটি মানে উচ্চ প্রবেশ্যতা। যেহেতু বালির মধ্যে ফাঁকা বেশি থাকে কণাগুলোর মধ্যে, তাই এর প্রবেশ্যতা অনেক বেশি থাকে। ফলে তুমি যদি বালির ওপর জল ঢালো দেখবে জল হুড়ুর করে নিচে নেমে যাচ্ছে। আমাদের সাহারার প্রায় 7-8 কিলোমিটার নিচে, সাহারা মরুভূমির 7-8 কিলোমিটার নিচে বিশাল জলের ভান্ডার রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এই 7-8 কিলোমিটার তলা থেকে জলটাকে তুলবে কেন? 7-8 কিলোমিটার নিচে জলের ভান্ডার, তার কারণ হচ্ছে জলটা নেমে গেছে। এতটাই প্রবেশ্য শিলাস্তর বা এতটাই প্রবেশ্যতা বেশি, জল হু হু করে নিচের দিকে নেমে গেছে। এই যে জল নেমে গেছে, ফলে আমরা কি দেখতে পাচ্ছি? পুরো অঞ্চলটায় মরুভূমি তৈরি হচ্ছে। বৃষ্টি হলে সেই বৃষ্টির জল খুব দ্রুত
অদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে কি বৃষ্টির জল কোথাও সরে যাচ্ছে না, অ্যাকচুয়ালি ওর প্রবেশ্যতা, বালির প্রবেশ্যতা এত বেশি, জল দ্রুত নিচের দিকে নেমে গিয়ে ওখানে জল শূন্যতা অবস্থা তৈরি হচ্ছে বালির মধ্যে, এবং টেম্পারেচারের জন্য খুব দ্রুত শুকিয়েও যাচ্ছে। এবারে সাধারণভাবে এই এরিড জোনে বা শুষ্ক অঞ্চলে আমরা কি দেখি, যে বিকজ ডেজার্ট সয়েল সিরোজেম ক্যানট হোল্ড ওয়াটার, cultivation relies on specialized techniques and high resilient crops। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যে যেহেতু বালি সেভাবে জল ধরে রাখতে পারে না, সেই জন্য এই বেলে মৃত্তিকায় যদি তোমায় চাষ করতে হয়, তাহলে কোনো পার্টিকুলার স্পেশালাইজড টেকনিক বা স্পেশালাইজড মেথডকে তোমাকে ফলো করতে হবে। না হলে এখানে যেসব নর্মাল চাষ আমরা করে থাকি, গম বা ধান, সেগুলো এখানে চাষ করা যাবে না। কেন যাবে না? তাহলে কেন গম বা ধান যাবে না? কারণ তার যে জলের পরিমাণ, সেই জল এখানে নেই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যে যাতে এরকম খড় দিয়ে যখন চাষ করতে হয়, ড্রাই ফার্মিং প্রসেসে চাষ করতে হয়, এই ড্রাই ফার্মিং প্রসেসটা কি ব্যাপার? ঠিক আছে, এই ড্রাই ফার্মিং প্রসেসটা কি ব্যাপার? তো ড্রাই ফার্মিং প্রসেসটা যে ব্যাপার, সেটা হচ্ছে যে আমার অনেক বেশি লাগে। তো খড় দিয়ে প্রথমে মাঠটাকে পুরো ঢেকে দিতে হয়, এবং তারপরে যেহেতু যাতে মাঠ থেকে জলীয় বাষ্প খুব কম বেরোতে পারে, ডিপ সিড প্লান্টিং, যেগুলো ময়েশ্চার সেখানে যাতে নেমে যেতে পারে, জওয়ার, বাজরা বা রাগি, এই জাতীয় যে মিলেট, তাদেরকে চাষ করতে হয়। এবং জল দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটাও খুব সাবধানে দিতে হয়, যাতে জল নষ্ট না হয়, যাতে জল নষ্ট না হয়। তাই জন্য থিক সারফেস মাল্চ করাটা খুব মানে জরুরি বিষয়, যেটা ট্র্যাপস ময়েশ্চার অ্যান্ড রিডিউসেস এভাপোরেশন। অর্থাৎ জলীয় বাষ্পকে ইভাপোরেটেড হতে দিচ্ছে, মানে জল জল যে পোর্শনটা, তাকে ইভাপোরেটেডও হতে দিচ্ছে না, আবার তার সাথে সাথে ওই আর্দ্রতাটাকে মাটির ভেতরে আবদ্ধ রাখছে। এবার তার উপরে আমরা মিলেট চাষ সাধারণত করে থাকি। ঠিক আছে, নেক্সট। এবারে স্যালাইন এবং অ্যালকালাইন সয়েল। স্যালাইন সয়েল কোথায় দেখতে পাওয়া যায়? মূলত কোস্টাল রিজিয়ন বা উপকূলীয় অঞ্চল, এবং ওভার কাল্টিভেটেড এরিয়াস, বা যেগুলো অধিক কৃষি কার্য হয়েছে সেরকম জায়গায়। ঠিক আছে,
যেখানে প্রচুর পরিমাণে কৃষিকার্য হয় সাধারণত সেখানে কি হয়, বেশি জলসেচ হলে জলসেচের সাথে লবণ এসে মাটির মধ্যে জমে যায়, চাষ হয়ে যাওয়ার পরে লবণটা মাটির মধ্যে পড়ে থাকে, সেই জন্য অতিরিক্ত জলসেচ করা হলে তাহলে সেখানেও আমরা দেখতে পাই যে অতিরিক্ত জলসেচের কারণেও মাটি লবণাক্ত হয়ে যায়, যার জন্য ভারতে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম এরিয়া আন্ডার স্যালাইন সয়েল কোন রাজ্যে আছে জানো? ম্যাক্সিমাম এরিয়া আন্ডার স্যালাইন সয়েল ইজ ইন ইউপি। উত্তরপ্রদেশে, যার ধারে কাছে কিন্তু সমুদ্র নেই, সেইখানে আমাদের স্যালাইন সয়েল কভার এরিয়ার পরিমাণ সবচেয়ে বেশি। তার প্রধান কারণই হচ্ছে কৃষিকাজের জন্য। না, গুজরাট নয়, অ্যালকালাইন সয়েলের হচ্ছে ম্যাক্সিমাম এরিয়া আন্ডার অ্যালকালাইন সয়েল হচ্ছে গুজরাট। এইটা হচ্ছে গুজরাট। আছে তো, হরিয়ানা পাঞ্জাবে প্রচুর এখন আস্তে আস্তে স্যালাইন সয়েল বেড়ে যাচ্ছে। কেন না, এই ওভার কাল্টিভেশনের জন্য। ওভার ইরিগেশন, প্রচন্ড ইরিগেশন করেছে, যার জন্য এখন আস্তে আস্তে হরিয়ানা পাঞ্জাব এইসব অঞ্চলে স্যালাইন সয়েল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আচ্ছা, স্যালাইন সয়েল যখন আমরা পিএইচ লেভেল 7.5 থেকে 8.5 দেখছি, 7.5 থেকে 8.5 আমরা পিএইচ স্কেল দেখছি, আমরা বলছি হচ্ছে স্যালাইন সয়েল। আর অ্যালকালাইন সয়েল যখন পিএইচ লেভেল 8.5, ঠিক আছে, বা তার বেশি, ওকে। হ্যাঁ, ওয়াটার টেবিল তো সবচেয়ে বড় কথা, ভারত কলকাতা বা হাওড়ার ওয়াটার টেবিল রিচার্জ হচ্ছে না। এটা রিচার্জ হচ্ছে না, এটা সবচেয়ে বড় সমস্যা।
চলো, আচ্ছা, এবারে লোকেশন মূলত কোস্টাল রিজিয়ন আর ওভার কাল্টিভেটেড এরিয়া, আর লোকেশন ডেজার্ট রিজিয়নস উইথ এক্সটেন্সিভ রক সল্ট, প্রচুর এই যে খনিজ লবণ, অ্যালকালাইন সয়েল থাকার জন্য খনিজ লবণ লাগেই, তাই জন্যই অ্যালকালাইন, প্রচন্ড হাই স্যালিনিটি বা বেসিক লেভেল চলে যাচ্ছে। ঠিক আছে, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ফাউন্ড ইন দ্য কচ্ছ রিজিয়ন অফ গুজরাট, ওয়াইড রিজিয়নস আর নোন এজ অ্যালকালি ফ্ল্যাট, সাদা ধূপ করে বহুদূর অব্দি, যে ছবিটা তোমরা দিন দেখছিলে আগের কালকে মেটেরিয়ালে ছিল, ওই যে সাদা ধবধবে বহুদূর বিস্তৃত জমি, দ্যাট ইজ অ্যালকালি ফ্ল্যাট। এটা রান অফ কাছে দেখতে পাওয়া যায় আমাদের ভারতে। এগ্রিকালচার একদম অ্যালকালাইন সয়েলে কোনো প্রকার কোনো এগ্রিকালচার করা সম্ভব হয় না। হুম, চলো পরের অংশে যাওয়া যাক। এবার দেখো, এই স্যালাইন সয়েল এগুলোর নাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে রয়েছে, এগুলো অনেক সময় পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, কি কি? কার্ল পাঞ্জাবে উষার, উত্তরপ্রদেশে, আমাদের পশ্চিমবঙ্গে বাদা, উড়িষ্যায় রাকা, পশ্চিম রাজস্থানে রে, পূর্ব রাজস্থান বা উত্তর পূর্ব রাজস্থান হরিয়ানা অঞ্চলে ভুর, কুর মধ্যপ্রদেশে, চোপান অন্ধ্রপ্রদেশে এবং কারি কেরালায়। কারি বা বাদা এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, উষার এগুলো বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। চলো, এই নামগুলো কিন্তু পড়ে রাখতে হবে। এবারে লাস্ট, পিটি ও মার্সি সয়েল, অ্যাসিডিক ওয়েটল্যান্ডস অফ দ্য ইস্ট অ্যান্ড সাউথ, সাধারণত ওয়াটার লকড এরিয়াতে হয়, কভারেজ এরিয়া 40,000 স্কোয়ার কিলোমিটার মাত্র, সারা ভারতে 1.21% এরিয়া কভার করছে, স্মলেস্ট টাইপ অফ সয়েল টাইপ ইন ইন্ডিয়া, ফরমেশন ইন্ট্রাজোনাল সয়েল ফাউন্ড ইন পারসিস্টেন্টলি ওয়াটারলকড এরিয়াস, কেমিক্যাল প্রোফাইল হাইলি অ্যাসিডিক ইন নেচার, প্রচন্ড অ্যাসিডিক হয়ে থাকে। ঠিক আছে, পারসিস্টেন্ট ওয়াটারলগিং ক্রিয়েটস অ্যান অ্যাসিডিক অ্যানারোবিক এনভায়রনমেন্ট, প্রাইম ক্রপ জুট, সাধারণত কাদা পাঁক যেটা সেটাই পিটি বা মার্সি সয়েল। ঠিক আছে, এটা একটা ফার্টিলিটি স্পেকট্রাম দেওয়া রয়েছে, এটা তোমাদের অত বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। তবে সবকটাই এগুলো তোমার চাষের পক্ষে ভালো নয়। হুম, ডেজার্ট সয়েল, হাই পারমিয়াবিলিটি, লো ওয়াটার, চাষ ভালো হয় না। মিলেটস, স্যালিনিটি অ্যালকালিনিটি হাই স্যালিনিটি, কোস্টাল এরিয়াতে কোকোনাট, ক্যাজুনাট, ওয়াটারমেলন। স্যালাইন সয়েলে, অ্যালকালাইন সয়েলে কিচ্ছু হয় না, এত নুন থাকে যে ফসল পুড়ে নুনে পুড়ে যায়। হাই অ্যাসিডিটি, ওয়াটারলকড কন্ডিশন, জুট একমাত্র এই জুট পচানোর কাজটা হয়ে থাকে। আমার কাছে একটা অদ্ভুত ছবি এসেছিল, আহ আমফানের পরে আমার এক স্টুডেন্ট সুন্দরবন থেকে ঘুরে এসেছিল, ঘুরে মানে ওরা সব ওই ত্রাণ নিয়ে গেছিল, তো সেই ত্রাণ নিয়ে যাওয়ার সময় ওরা কি করেছিল, ও একটা ছবি তুলেছিল। ছবিটা হচ্ছে একটা গাছ,
তার প্রায় প্রত্যেক পাতা বা প্রত্যেকগুলো কিছু সে লালচে বাদামি টাইপের হয়ে গেছে। তো আমাকে জিজ্ঞাসা ছিল যে এটা হবার কারণ কি। তো আরো অনেকে জিজ্ঞাসা করেছিল, তারা একটা অদ্ভুত কথা বলেছে। তারা বলেছে যে সাইক্লোনের সময় যে ভয়ঙ্কর শক্তি আছে, সেই শক্তির প্রভাবে ওটা পুড়ে গেছে। না, আদতে যেটা হয় সেটা হচ্ছে গাছের পাতায় বা মূলের অংশে যদি প্রচন্ডভাবে লবণ সঞ্চিত হয়ে যায়, তখন সেই গাছ ইমিডিয়েটলি তার বাকি আর কোনো মিনারেলস না পেয়ে সেই গাছ পুড়ে যায় বা মরে যায়। এত পরিমাণ লবণ ওই মানে বৃষ্টির সাথে যখন মানে আমফানের ঝড়ের সাথে যখন বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যে থেকে এত লবণ এসে পাতায় এবং গাছের গোড়ায় পড়েছে যে সেই কারণে পাতাটা ওরকম অ্যাকচুয়ালি লবণের বা এই বেসিক কম্পোনেন্টে পুড়ে গেছে। এটা হয়ে থাকে। তো অত্যাধিক লবণ গাছে এসে আঘাত করলে বা গাছের মধ্যে এলে তখন আমরা এই সমস্যাটা হতে দেখে থাকি সাধারণভাবে। আচ্ছা, এখানে তোমার এই সয়েল গুলো সম্পর্কে বলা আছে: এরিড, স্যালাইন, অ্যালকালাইন, পিটি আর মার্সি সয়েল। ঠিক আছে, তার জোনাল কি ধরনের, তার অবস্থানগতভাবে কি শ্রেণীবিভাগের মধ্যে পড়ছে, তার কেমিক্যাল প্রপোর্শন বা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক কি, ফার্টিলিটির ক্ষেত্রে সে কি ধরনের রোল প্লে করে, এবং চাষ যদি হচ্ছে তো কি হচ্ছে, তার একটা চার্ট এখানে করে দেওয়া, তোমাদের পড়তে সুবিধা হবে। এবারে বাংলায় দেওয়া রয়েছে। ঠিক আছে, পুরোটাই বাংলায় দেওয়া রয়েছে। কেমন? ঠিক আছে, তো সব একদম পরিষ্কার ভাবে দেওয়া রয়েছে, তোমাদের পড়তে কোথাও সমস্যা হওয়ার কথা নেই। কেমন? এটা ওইখানে পুরো চার্টের মতন করেই দেওয়া রয়েছে। এখানে নোটটা দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে নোটটা, কালকের নোটেই ছিল। এইটা হচ্ছে অ্যালকালি ফ্ল্যাট। এই সাদা ধুধু করছে, লবণ উঠে এসে পুরো অঞ্চলটাই সাদা ধুধু করছে, দ্যাট ইজ অ্যালকালি ফ্ল্যাট। নামগুলো দেওয়া রয়েছে এখানে, সব পুরো ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, কোনো তোমাদের পড়তে যাতে অসুবিধা না হয়। পিটি বা মার্সি সয়েল দেওয়া রয়েছে পুরো।
হ্যালো, দেখো তো এবার শোনা যাচ্ছে? অনেকক্ষণ ধরে সাইলেন্ট করছি, আর ভাল লাগছে না। আচ্ছা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও কি পিরিয়ডিক্যাল উইন্ড? না, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কখনোই পিরিয়ডিক্যাল উইন্ড নয়। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কি? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হচ্ছে আমাদের এক ধরনের সাইক্লোনিক ফ্রন্টাল বা মিড ল্যাটিটিউডিনাল সাইক্লোন। দেখো, তোমাদের করাবার সময় বলে দিয়েছিলাম যে ওটা অরিজিন হচ্ছে কোথা থেকে। ওটা অরিজিন হচ্ছে ভূমধ্যসাগরের, যখন শীতকালেই ওখানে সাইক্লোন তৈরি হচ্ছে, সেই সাইক্লোন থেকে। মিড ল্যাটিটিউডিনাল সাইক্লোন বা মধ্যঅক্ষাংশীয় ঘূর্ণবাদ বা টেম্পারেট ঘূর্ণবাদ। পশ্চিমী ঝঞ্ঝা তারই ইয়ে। তো মধ্যঅক্ষাংশীয় ঘূর্ণবাতের প্রভাবে তৈরি হচ্ছে। এর পার্থক্য কি? আমাদের এখানকার যে সাইক্লোন গুলো হয় ক্রান্তীয় ঘূর্ণবাত, তার সাথে পার্থক্য কি? ওর ক্ষমতা কম থাকে। মধ্যঅক্ষাংশীয় ঘূর্ণবাত ওরকম বিধ্বংসী নয়। আমাদের এখানকার সাইক্লোন যেরকম বিধ্বংসী, ওরকম বিধ্বংসী নয়। কম্পারেটিভলি অনেক বেশি এরিয়া জুড়ে কভার করে। আবার আমাদের এইখানকার যে সাইক্লোন, সে এরিয়া কম, ঠিক আছে? চলো, বাকি যদি আরো কারোর কোনো প্রশ্ন থাকে করতে থাকো, আমি তাড়াতাড়ি করাই। কারণ হাইয়েস্ট অ্যাভারেজ রেইনফল উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট ইন্ডিয়াতেই হয়। সর্বোচ্চ গড় বৃষ্টিপাত among the four major cities of India, minimum variation of temperature চেন্নাইয়ে হবে। একে তো সমুদ্রের কাছে, এই চেন্নাই আর মুম্বাই দুটোই সমুদ্রের পাশে, কিন্তু চেন্নাই মোর নিয়ার টু ইকুয়েটর, বিষুবরেখার আরো কাছে। যেহেতু বিষুবরেখার আরো কাছে, সেই জন্য ওর তাপমাত্রার ভ্যারিয়েশন থাকে না বললেই চলে। ওর তাপমাত্রার ভ্যারিয়েশন সেভাবে নেই বললেই চলে। ওকে, which of the following statements about the Indian monsoon is incorrect? The onset of the monsoon is from the West Bengal. এটা হবে কেরালা। The onset of the monsoon is from Kerala only. সাউথ ওয়েস্ট মনসুন আর অনশোর উইন্ড বা সামুদ্রিক বায়ু ঠিক আছে। নর্থ ইস্ট মনসুন আর অফশোর উইন্ড বা স্থলবায়ু ঠিক আছে। বর্ষা ধীরে ধীরে পিছু হটে, দ্য মনসুন রিট্রিটস গ্র্যাজুয়ালি ঠিক আছে। ভুল এটাই আছে, ঠিক আছে? তোমাদের এটা হোমওয়ার্ক ছিল, দেখে নেবে কে কটা ঠিক করেছো, কে কি করেছো না করেছো। এটা তোমাদের সম্পূর্ণভাবে হোমওয়ার্ক দেওয়া ছিল। আজকে হোমওয়ার্ক কিছু দেবো না, কালকে তোমাদের টেস্ট থাকবে ক্লাইমেট আর ভেজিটেশনের উপরে। যদি ভেজিটেশনটা আজকে কমপ্লিট হয়ে যায় তাহলে টেস্ট হবে। আর হোমওয়ার্কটা দেবো হচ্ছে কালকে, আমি তোমাদেরকে বলেই দিচ্ছি যে ফিজিওগ্রাফির উপরে কালকে তোমাদের হোমওয়ার্ক যাবে। ইন্ডিয়ান ফিজিওগ্রাফির উপরে কালকে তোমাদেরকে হোমওয়ার্কের সেট দেবো। এখনই বলে রাখলাম, কালকে ক্লাইমেট আর ভেজিটেশনের উপরে টেস্ট নিয়ে নেবো 20টা কোশ্চেন, যেমন গতকাল নিয়েছিলাম। আর পুরো ক্লাইমেট আর ভেজিটেশন হয়ে গেলে দুটো একসাথে। আর ফিজিওগ্রাফি, ইন্ডিয়ান ফিজিওগ্রাফি, ওটার উপরে তোমাদের 20 বা 25টা কোশ্চেনের হোমওয়ার্ক আমি দিয়ে দেবো। চলো দেখা যাক ন্যাচারাল ভেজিটেশন বা স্বাভাবিক। আচ্ছা, তোমাদের এই জায়গাটায় বলে রাখি যে ন্যাচারাল ভেজিটেশন কাকে বলে। স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে?
প্লান্টস গ্রো আপ উইদাউট এনি ইনফ্লুয়েন্স অফ হিউম্যান বিং, অর্থাৎ মানুষের কোনো প্রকার কোনো হস্তক্ষেপ ছাড়াই শুধুমাত্র শুধুমাত্র ন্যাচারাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করে যখন যে গাছ জন্মায় এবং বড় হয়ে ওঠে তখন তাকে ন্যাচারাল ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ বলা হয়। দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরস ফর দ্য গ্রোথ অফ প্লান্টস আর, আমরা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর কাদেরকে দেখতে পাই গাছের ক্ষেত্রে? প্রেসিপিটেশন এবং টেম্পারেচার। কোনো অঞ্চলে গাছের বন্টন কেমন হবে তা সবচেয়ে বেশি নির্ভর করে এই দুটো বিষয়ের উপরে, অর্থাৎ বৃষ্টিপাত এবং উষ্ণতা। এই প্রেসিপিটেশন টেম্পারেচার কম্বাইন্ড এফেক্ট প্রেজেন্টেড বাই পিই ইন্ডেক্স, এটা দুরকম হয় পিই ইন্ডেক্সে, একটা প্রেসিপিটেশন এভাপোট্রান্সপিরেশন ইন্ডেক্স আর একটা প্রেসিপিটেশন টেম্পারেচার, এই তোমার টেম্পারেচার এই ব্যাপারটা থাকে। অ্যাকচুয়ালি জিনিসটা প্রেসিপিটেশন এভাপোট্রান্সপিরেশনই হবে। চলো, এছাড়াও কোনো জায়গার যে সব স্বাভাবিক উদ্ভিদের মানে হওয়া তা নির্ভর করে মৃত্তিকা, জমির উচ্চতা এবং ঢালের উপরে। সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর সবসময় জলবায়ু, জলবায়ুর পরে মৃত্তিকা, উচ্চতা এবং কোনো জায়গার ঢাল তার উপরে। ঠিক আছে, সুতরাং আমরা যখন কোনো স্বাভাবিক উদ্ভিদ দেখবো, তোমার গাছের মানে বাড়ির ছাদে তুমি যে গাছ লাগিয়েছো তা কিন্তু কখনোই স্বাভাবিক উদ্ভিদের মধ্যে পড়বে না। তোমার বাড়ির সামনে খোলা জমিতে যদি গাছ জন্মায় তখন সেটাই কিন্তু স্বাভাবিক উদ্ভিদ হবে। ঠিক আছে, যারা বাংলা ভার্সনে পড়বে দেখে নিতে পারো। এবারে কনসেপ্ট অফ ফরেস্ট ইন ইন্ডিয়া। ভারতে অরণ্য কখন বলা যেতে পারে? কোন একটা অংশকে অরণ্য কখন বলা যেতে পারে? আমাদের বাড়ির সামনে ধরো মাঠে প্রচুর গাছ জন্মে গেছে, বর্ষাকালের পরে আমরা দেখতে পাবো বাড়ির সামনে খোলা জমি, সেই খোলা জমিতে দেখা গেল যে প্রচুর পরিমাণে গাছ জন্মেছে। তাহলে সেটা কি তোমার ইয়ে হবে, ফরেস্ট হয়ে যাবে? না, সেটা হলে ফরেস্ট হবে না। তাহলে কি হবে? তাহলে ফরেস্ট হতে গেলে কি লাগবে? ফরেস্ট হতে গেলে তোমার মিনিমাম 5 হেক্টর অঞ্চল স্বাভাবিক উদ্ভিদ দিয়ে পরিপূর্ণ হতে হবে, 5 হেক্টর। তখন তুমি সেটাকে অরণ্য বা ফরেস্ট বলতে পারো। এবার সেই ফরেস্টের অনেক ক্যাটাগরি আছে, সেগুলো আবার আমরা নেক্সট ক্লাসে করব। তার আগে আমরা এগোই। ভারতে বর্তমানে 2021-এর এই ফরেস্ট সার্ভে তোমরা এখন আর পড়বে না, তোমাদের কালকে আমি 2023-এর ফরেস্ট সার্ভে দিয়ে দেবো। ঠিক আছে, যদিও এটা খুব বেশি পরিবর্তন হয়নি, এটার খুব বেশি পরিবর্তন হয়নি, ঠিক আছে, তবুও এটা এখন পড়ার দরকার নেই। তোমাদেরকে আমি পুরো ফরেস্ট রিপোর্টটাই কালকে করাবো, আজকে এটা তাই জন্য তোমরা পড়ো না। ঠিক আছে, তো ভারতে মোটামুটি এই 21.79 বা 8, 21.8 মতন ফরেস্ট এরিয়া রয়েছে। এটা কি সাফিসিয়েন্ট? না। আচ্ছা, আর একটা কথা বলি, কেউ একজন লিখেছিলে সম্ভবত হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে। তোমাদের মধ্যে কেউ একজন লিখেছিলে যে যদি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা, আসল কথা কি বলতো, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করাটা একটুখানি মুশকিল। কেন মুশকিল ছোট করে বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু আমাদের পুরো সেট আপটাই যে এশা বণিক, তার অনলি হোয়াইট পেজ পিডিএফ হলে ভালো হয়। ব্যাপারটা একটু দেখবেন প্লিজ, এই দেখার বিষয়টা সত্যি কথা বলতে খুব চাপের। হোয়াইট বোর্ড পিডিএফ করাটা খুব চাপের হয়, বিশেষ করে লাইটের ইম্প্যাক্ট সবকিছু মিলিয়ে, ক্যামেরার সেটিংস সবকিছু মিলিয়ে হোয়াইট বোর্ড করলে নর্মালি যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে তোমরা
লেখা পড়তে পারবে না, আলোর সাথে ঝলসে যাবে। দেখবে এটাই আমি তোমাদের, মানে তোমরা এটা বুঝবে না, আমার ঘরে পুরো কালো পর্দা দিয়ে পুরো আটকানো, তাও দেখো একদম এই সাইড দিয়ে আর এই ওপর দিয়ে এটাগুলো আমি আটকাবো, একটা হালকা আলোর গ্লিমস আসছে, একটা হালকা আলোর গ্লিমস আসছে। এবার এইটা যদি সাদা হয়ে যায় তাহলে কি হবে, তাহলে পুরো সেট আপটাতে তুমি এই আলোর জন্য দেখতে পাবে না। এবার তাহলে আলোর সাথে যদি আমি কমিয়ে দিই, তার মানে আমার ঘরের ধরো আলোটাকে আমি কমিয়ে দিলাম, তাহলে তুমি আমায় দেখতে পাবে না ঠিক করে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এইটা একটা বড় ইস্যু আমাদের অনলাইন ক্লাসের ক্ষেত্রে, এটা একটা বড় ইস্যু। এই ইস্যুটা ওভারকাম করার রাস্তা এখনো অবধি খুব একটা কোথাও দেখা যায়নি। ম্যাক্সিমাম জায়গাতেই, ম্যাক্সিমাম বলবো না, 99% জায়গাতেই অনলাইন ক্লাসে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা ব্লু এই আমাদের যেমন ডার্ক ব্লু, আমাদের একটা শেড ডার্ক ব্ল্যাক থেকে ডার্ক ব্লু এর ব্যাকগ্রাউন্ডকে সেট করতে হয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করা যেতে পারে কিনা, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করাটা খুব চাপ হয়ে যাচ্ছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে সত্যি তোমাদের পক্ষে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে মেটেরিয়ালটা একেবারে তোমরা যখন পিডিএফ পাচ্ছ পিডিএফটাকে প্রিন্ট আউট করে নিলে তোমাদের সুবিধা হয়, এটা একদমই ঠিক কথা। এটা আমরাও বুঝি যে এই জিনিসটা সত্যি হলে সুবিধা হয়, কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড করাটা অনলাইন ক্লাসে একটু চাপ আছে। যদি সেরকম ভাবে কোনো প্রসেস খুঁজে পাওয়া যেতে পারে তাহলে সেইটা আমরা ফলো আপ করবার চেষ্টা করব, নিশ্চয়ই করব। আচ্ছা, এবার দেখো ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এর মতামত অনুযায়ী যে কোনো দেশের তার যে ইকোলজিক্যাল ব্যালেন্স, সেই ইকোলজিক্যাল ব্যালেন্স বজায় রাখার জন্য 1/3 বা 33% এরিয়া শুড বি কভার্ড বাই ফরেস্ট। 1/3 বা 33% এরিয়া ফরেস্ট কভার হয়ে থাকে, ঠিক আছে। এইবার সাধারণভাবে দ্য রিজন বিহাইন্ড লো ফরেস্ট এরিয়া ইন ইন্ডিয়া, কেন তাহলে ভারতের এই 22% আমি ধরছি, 22% যে ফরেস্ট এরিয়া তা ন্যাচারালি যে ইয়েটা দেওয়া হচ্ছে, তোমার যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হচ্ছে 33%, তার তুলনায় অনেক কম, তার তুলনায় অনেক কম। তো স্বাভাবিক কারণে ওকে, দেখো কেন ভারতে এই ফরেস্ট এরিয়া কম, তার রিজন গুলো 1 থেকে র্যাঙ্ক করা আছে। এটা কিন্তু র্যাঙ্কিং ওয়াইজ, ধরো তোমাকে এরকম হতে পারে যে 4টে রিজন দিয়েছে, 4টে রিজনই কারেক্ট রিজন। এবার তুমি মনে করতে পারো যে তাহলে আমি কোনটা কারেক্ট অ্যান্সার করব। যেমন এই তোমাদের এই কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করালাম যে নিচের পর্বতগুলোর মধ্যে কোনটা ভারতের মৌসুম ইয়েতে, ভারতের জলবায়ুতে প্রভাব বিস্তার করে। তো তোমরাও সেখানে পশ্চিমঘাটও করে, গারো পাহাড়ও করে, হিমালয়ও করে, কিন্তু সবচেয়ে বেশি যদি কারোর প্রভাব থেকে থাকে সেটা অবশ্যই হিমালয়ের। ঠিক তেমনি এখানেও এই যে ফরেস্ট এরিয়া কম, তার মধ্যে সবচেয়ে যে প্রধান কারণ সেটা হচ্ছে এক্সপ্যানশন অফ সেটেলমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ড রিকভারি। অর্থাৎ স্বাধীনতোত্তর কালে ভারতে জনসংখ্যার বিস্তারের সাথে সাথে সেটেলমেন্ট মানে বসতির বিস্তার ঘটেছে। বসতি মানে কিন্তু শুধুমাত্র বাড়ি ঘরদোর তাই নয়, বসতি মানে বাড়ি ঘরদোর, রাস্তাঘাট, দোকানপাট, ট্রেন লাইন সব পড়বে, সব নিয়ে কিন্তু হচ্ছে একটা সেটেলমেন্ট বা বসতির অবস্থান। তার সাথে সাথে এগ্রিকালচারাল ল্যান্ড রিকভারি বা কৃষিজ জমির পুনরুদ্ধার, অর্থাৎ মানুষের তার খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে বা তার খাদ্যের যোগান করতে বহু অরণ্যকে কেটে কৃষি জমিতে পরিণত করা হয়েছে। বহু জায়গায় এরকম অরণ্য ছিল যেগুলো পরবর্তীকালে কৃষি জমি বা সেটেলমেন্ট, বাড়িঘরদোর, জনবসতি বা দোকানপাট বা রাস্তাঘাটে পরিণত হয়েছে। ইনফ্যাক্ট আমাদের দুর্গাপুরের পুরো প্ল্যান্ড এরিয়াটাই সেকেন্ড মোস্ট
সে ইম্পর্টেন্ট কারণ যেটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড নিউ ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস। তাহলে এই একের প্রথম আর দুইয়ের নিয়ে আগে এখানে যদি কেউ দুর্গাপুরের স্টুডেন্ট থেকে দেখো, যার বাড়ি দুর্গাপুরে, তারা জানবে দুর্গাপুরের একটা সময় ফাঁকা ধুধু করতো জঙ্গল, একদম জঙ্গল। মাঝখানে এক পাশে হচ্ছে সামনের দিকে মুচিপাড়া আর পরের দিকে বেনাচিতি, মাঝখানে পুরো জঙ্গল। আর যেটা প্ল্যান্ড এরিয়া বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেটা পুরোটাই জঙ্গল ছিল। তাহলে এই যে প্ল্যান্ড এরিয়া বার করা, সেখানে সেটেলমেন্ট এস্টাবলিশ করা এবং আর একটা জায়গা থেকে ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি, স্টিল প্লান্ট তৈরি করা, অ্যাক্সিলারি প্লান্ট গুলো তৈরি করা, তারপরে তোমার হচ্ছে তোমার স্পঞ্জ আয়রন প্লান্ট তৈরি করা, সব মিলিয়ে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি প্লান্ট গুলো যেগুলো তৈরি করা হয়েছে, তাতে পুরো দুর্গাপুর অঞ্চলের জঙ্গল কাটা হয়েছে। সেম ভাবে রৌরকেল্লা, সেম ভাবে ভিলাই, সেম ভাবে আমাদের কোরাপুট, এইসব অঞ্চলগুলো, অঙ্গুল, যখন আমাদের অ্যালুমিনিয়াম প্লান্ট হচ্ছে, তো সেগুলোতে কি করা হচ্ছে, বিশাল বিশাল ফরেস্ট এরিয়াকে কাটা হচ্ছে। তো এটাও একটা রিজন যে আমাদের ফরেস্ট এরিয়া প্রচন্ড ভাবে কমে গেছে, যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস। এরপরে আসছে মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট বা বহুমুখী নদী পরিকল্পনা। তারাও প্রচুর ফরেস্ট এরিয়া কভার মানে ধ্বংস করে। ফরেস্ট ফায়ার বা দাবানল, ফরেস্ট পোচার অ্যান্ড আনসাইন্টিফিক ডিফরেস্টেশন, অর্থাৎ অরণ্যের চোরাচালান। এই যে তোমরা কিছুদিন আগেই দেখছিলে পুষ্পা 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 পুষ্পা, আসলে পুষ্পা হচ্ছে একজন গাছের চোরাচালানকারী। সোজা কথা হচ্ছে একটা মাফিয়া, একটা ভয়ঙ্কর ভাবে গুন্ডা, তাকে গ্লোরিফাই করে এরকম হাজার কোটি টাকার সিনেমা বানানো হলো, হাজার কোটি টাকার সিনেমা সেখান থেকে টাকা দেওয়া হলো। এতে প্রমাণিত হয় যে সাধারণ মানুষ ভারতের, তারা এই ধরনের মাফিয়া বা এই ধরনের কনসেপ্টকে তারা বেশ পছন্দ করে, তারা নিজেদের থেকে আইডলাইজও করে তাদেরকে। এর থেকেই প্রমাণিত হয়। তার কারণ কি? কারণ একজন অপরাধী, পরিষ্কার বাংলা ভাষায়, হি ইজ আ ক্রিমিনাল, যে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, এনভায়রনমেন্টের মানে যাকে বলা হচ্ছে ধ্বংসর কারণ হয়ে দাঁড়াচ্ছে, সবকিছু করছে, করে সে পুষ্পা 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 পুষ্পা। জাপানে গিয়েও মারামারি করছে, শ্রীলঙ্কায় গিয়েও মারামারি করছে, সে এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে, ইন্টারন্যাশনাল মারামারি চলছে। এইগুলো হচ্ছে এই ধরনের মাফিয়া বা মাফিয়া মাইন্ড সেট আপটাকে গ্লোরিফাই করা, একদমই তাই। এরপরে ওভার গ্রেজিং, অতিরিক্ত পশুচারণ। পাঞ্জাব হরিয়ানাতে মূলত ফরেস্ট এরিয়া কমে যাওয়ার দুটো কারণ। এক হচ্ছে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড রিকভারি, এগ্রিকালচারাল ল্যান্ড প্রচুর পরিমাণে বেরিয়ে নেওয়া। দুই হচ্ছে আমাদের এই এগ্রিকালচার, এই ওভার গ্রেজিং। ঠিক আছে।
চলো। এবারে বাংলায় দেওয়া রয়েছে ভারতের মোট বনাঞ্চল, তোমাদের পড়ে কাজ নেই এখন। টাইপস অফ ফরেস্ট ইন ইন্ডিয়া। ভারতে কি কি ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়? 5টা ধরনের অরণ্য ভারতে মুখ্যতভাবে দেখতে পাওয়া যায়। ট্রপিক্যাল মনসুনাল, মাউন্টেন ফরেস্ট, এরিড আর সেমি এরিড ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এই 5 ধরনের ফরেস্ট আমরা দেখতে পাচ্ছি। বাংলায় বললে গ্রীষ্মমণ্ডলীয় বা ক্রান্তীয় মৌসুমী অরণ্য, ক্রান্তীয় মৌসুমী অরণ্য, পার্বত্য অরণ্য, শুষ্ক এবং আধা শুষ্ক অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। এই 5 ধরনের অরণ্য আমরা ভারতে দেখতে পাচ্ছি। প্রথমে আসছে ট্রপিক্যাল মনসুনাল ফরেস্ট, ক্রান্তীয় মৌসুমী। কারণ কর্কটক্রান্তি রেখা এবং মৌসুমী বায়ু এই দুয়ের প্রভাব ভারতে সবচেয়ে বেশি, ভারতের ওপর। তাই এই ফরেস্ট এরিয়াটাই সবচেয়ে বড়, ট্রপিক্যাল মনসুনাল ফরেস্ট। এবার এর আবার বৈশিষ্ট্য অনুসারে একে 4 ভাগে ভাগ করা যায়। এর বৈশিষ্ট্য অনুযায়ী একে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা হচ্ছে ট্রপিক্যাল মনসুনাল ময়েস্ট অর ওয়েট এভারগ্রিন, মানে আর্দ্র এবং শুষ্ক, এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। আবার চিরহরিৎ পর্ণমোচী অর্থাৎ এভারগ্রিন এবং ডেসিডুয়াস, এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তো দুটো ভাগে দুটো করে ভাগ হচ্ছে, তাই জন্য ট্রপিক্যাল মনসুনাল ময়েস্ট অর ওয়েট মানে আর্দ্র একটা চিরহরিৎ, একটা আর্দ্র পর্ণমোচী, ময়েস্ট অর ওয়েট ডেসিডুয়াস। সাধারণভাবে বৃষ্টির পার্থক্যের জন্য এটা হয়, বৃষ্টি এবং তাপমাত্রার পার্থক্যের জন্য। যেখানে আমাদের উত্তর পূর্ব ভারত এবং পশ্চিম ঘাটের পশ্চিম ঢালে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং তাপমাত্রাও মোটামুটি একটা অনুকূল তাপমাত্রা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রপিক্যাল মনসুনাল ময়েস্ট অর ওয়েট এভারগ্রিন ফরেস্ট, পাতা ঝরায় না, সারা বছরই পাতা ঝরে যায় না, পর্ণমোচী নয়, চিরহরিৎ। ঠিক আছে, কোথায় দেখতে পাচ্ছি যাচ্ছে? দেখো পরিষ্কার বলা যাচ্ছে, নর্থ ইস্টার্ন স্টেটস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটস ইন মহারাষ্ট্র, কর্ণাটক অ্যান্ড গোয়া। অর্জুন, তুর, আবলুস, মেহগিনি, এই ধরনের যেগুলো ব্রড লিফ মানে বৃহৎ পত্রযুক্ত অরণ্য, তাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে ট্রপিক্যাল মনসুনাল ময়েস্ট অর ওয়েট ডেসিডুয়াস অর্থাৎ পর্ণমোচী, আর্দ্র পর্ণমোচী। কোথায় পাওয়া যাচ্ছে? ফাউন্ড ইন অলমোস্ট এভরি পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল, বিহার, ইউপি, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ। পুরো এই যে বেলটা, পূর্ব এবং মধ্যপূর্ব, পূর্ব এবং মধ্যপূর্ব ভারত, এই অঞ্চলটা জুড়েই আমরা এই ডেসিডুয়াস বা পর্ণমোচী। কি ধরনের পর্ণমোচী? না ময়েস্ট, আর্দ্র পর্ণমোচী। অর্থাৎ বছরের একটা ড্রাই সিজন আসছে, যে ড্রাই সিজনে পাতা ঝরে যাচ্ছে। কি ধরনের গাছ আছে এখানে? এখানকার গাছ হচ্ছে শাল, টিক অ্যান্ড আদার হার্ডউডেন ট্রিজ। আর এখানে কি? এরা হচ্ছে অর্জুন, তুর, আবলুস, মেহগিনি অ্যান্ড আদার ব্রড লিফ প্লান্টস, বৃহৎ পাতাযুক্ত। আর এগুলো হচ্ছে হার্ডউড, প্রচন্ড শক্ত কাঠের। সাধারণত এটা কেন হয়? এই যে একটা বৃষ্টির সিজন, তারপরে একটা ড্রাই সিজন, ফলে আমরা দেখতে পাই কাঠ বা গাছ অত্যন্ত কঠিন বা সিজনড হয়ে যায়। এটা হয়েই থাকে আমাদের কাঠের ক্ষেত্রে। দেখবে বাঁশ, তারা কি করে? বাঁশ পচায়, জলে ফেলে বাঁশ পচায়, আবার কি করে? জলে ফেলে বাঁশ পচিয়ে সেই বাঁশকে আবার শুকায়, আবার পচায়, আবার শুকায়। এই কয়েকবার এরকম রিপিটেডলি করলে কি হয়? পুরোটা সিজনড হয়ে যায়, পুরো বাঁশটাই সিজনড হয়ে যায়।
ঠিক আছে, এটা বাংলায় দেওয়া রয়েছে। ওকে, এবারে ড্রাই এর মধ্যে অর্থাৎ ট্রপিক্যাল মনসুনাল, টিএম মানে ট্রপিক্যাল মনসুনাল, ড্রাই মানে শুষ্ক। এবার শুষ্কর মধ্যেও দুটো আসে, একটা হচ্ছে পর্ণমোচী, একটা হচ্ছে চিরহরিৎ। যেমন আমাদের করমন্ডল কোস্ট, ওয়েস্টার্ন ইউপি হবে এটা, ওয়েস্টার্ন ইউপি, এই জায়গাগুলো ইউপি, পাঞ্জাবের কিছু জায়গা, হরিয়ানার কিছু জায়গা, এইসব জায়গাতে আমরা ট্রপিক্যাল মনসুনাল ড্রাই এভারগ্রিন দেখতে পাই। নিম তার মধ্যে একটা বড় উদাহরণ। নিম এই ধরনের ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিনে অর্থাৎ শুষ্ক চিরহরিৎ আর শুষ্ক পর্ণমোচী ভারতের সবচেয়ে বেশি এরিয়া জুড়ে রয়েছে। ট্রপিক্যাল মনসুনাল ফরেস্ট এবং ট্রপিক্যাল মনসুনাল ফরেস্টের মধ্যে কোন ফরেস্টটা ভারতের সবচেয়ে বেশি এরিয়া জুড়ে কভার করছে, তার উত্তর হচ্ছে আমাদের ট্রপিক্যাল মনসুনাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। এবং শাল, শাল কিন্তু অ্যাকচুয়ালি ডেসিডুয়াস মানে পর্ণমোচী, সেই জন্য শাল শুষ্ক পর্ণমোচী হিসেবেও রয়েছে, আবার আর্দ্র পর্ণমোচী হিসেবেও থাকে। তার মধ্যে শুষ্ক পর্ণমোচীতে আমরা শালের বন সবচেয়ে বেশি পাই। শুষ্ক পর্ণমোচী প্রায় পুরোটাই শাল ফরেস্ট কভার করে, সেই জন্য সবচেয়ে বেশি আমরা এরিয়া শালের দেখতে পাই। এবারে মাউন্টেন ফরেস্ট আসো, পার্বত্য অরণ্য। এবার পার্বত্য অরণ্যের একটা মজা আছে, সেটা হচ্ছে তার উচ্চতা অনুসারে পার্বত্য অরণ্যের পরিবর্তন ঘটে। আমরা উচ্চতা অনুসারে পার্বত্য অরণ্যের পরিবর্তন ঘটতে দেখে থাকি। ঠিক আছে, কিরকম ভাবে? উচ্চতা এবং আর্দ্রতা এই দুটোই পার্বত্য অরণ্যের যে বন্টন সেখানে প্রভাব ফেলে। উচ্চতা এবং আর্দ্রতা দুই পার্বত্য অরণ্যের বন্টনে প্রভাব ফেলে। কিভাবে? মোটামুটি আমরা যদি দেখি 300 থেকে 1000 মিটার উচ্চতায় এখানে আমাদের পূর্ব হিমালয় তথা দক্ষিণ ভারতেরও যে পার্বত্য অঞ্চল রয়েছে সেসব জায়গায় বৃষ্টিপাত বেশি হবার কারণে, আর্দ্রতা বেশি থাকার কারণে আমরা মিক্সড ফরেস্ট বা মিশ্র অরণ্য দেখতে পাই। সেখানে পশ্চিম হিমালয়ে বৃষ্টিপাত কমে যাওয়ায় সেখানে আমরা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড বা সাধারণভাবে গ্রাসল্যান্ড বা তৃণভূমি অঞ্চল দেখতে পাই বেশি। বেশিটাই আমরা কি দেখছি না, তৃণভূমি অঞ্চল। ঠিক আছে, এবারে 1000 থেকে 1500 মিটার উচ্চতায় এখানে পূর্ব হিমালয় অঞ্চলে ময়েস্ট এভারগ্রিন ফরেস্ট এসে যায়, অর্থাৎ আর্দ্র চিরহরিৎ অরণ্য। কিন্তু সেখানে আমরা যখন পশ্চিম হিমালয় দেখছি, এই সময়ে এই হাইটে এসে পশ্চিম হিমালয়ে আমরা মিক্সড ফরেস্ট দেখতে পাই। এখানে এসে আমরা তখন মিক্সড ফরেস্টটাকে দেখতে পাচ্ছি। এটা বাংলায় দেওয়া রয়েছে মিশ্র অরণ্য এবং আর্দ্র চিরহরিৎ। এবং মনে রাখবে এটা পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয় বিশেষে কিন্তু পাল্টে যাচ্ছে। এরপর মোটামুটি আমরা একটা জিনিস দেখতে পাই, কনিফেরাস ফরেস্ট। মোটামুটি 1500 মিটার, কারণ পশ্চিম হিমালয়ে ঠান্ডাটা খুব পড়ে যায় বলে 1500 মিটার হাইট থেকে, এবং আমাদের এখানেও মোটামুটি 1500 থেকে 2000 মিটার হাইট থেকে সরলবর্গীয় অরণ্য কনিফেরাস ফরেস্ট শুরু হয়ে যায়।
যেটা অ্যাকচুয়ালি প্রধান পার্বত্য অরণ্য। এটাই হচ্ছে প্রধান পার্বত্য অরণ্য, কনিফেরাস ফরেস্ট। ঠিক আছে, মানে আমাদের সরলবর্গীয় যে উদ্ভিদ বা শঙ্কু আকৃতির যে উদ্ভিদ যেগুলো আমরা দেখি, পাইন, ফার, স্প্রুস, বার্চ, লার্চ, ম্যাপল, ওক, এগুলোকে, রডোডেনড্রন, দেওদার, এই ফরেস্ট গুলো এখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, মূলত সফটউডের জন্য এরা কিন্তু অত্যন্ত অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। তারপরে আসছে আলপাইন শার্বস, যেগুলো 300 থেকে 5000 3000 থেকে 5000 মিটার হাইটে দেখতে পাওয়া যায়। ঝোপ টাইপের, বৃষ্টি কম হয়ে গিয়ে ঝোপ টাইপের তৈরি হচ্ছে, আলপীয় ঝোপ। ঠিক আছে, যেমন জুনিপার, জুনিপার কিন্তু এই ঝোপ জাতীয় গাছের একটা উদাহরণ। এরপরে চলে আসছে অ্যালপাইন গ্রাসল্যান্ড বা আলপীয় যে তৃণভূমি অঞ্চল, অপূর্ব সুন্দর দেখতে হয়, অপূর্ব সুন্দর দেখতে হয়। মোটামুটি 3000 মিটার ওপরে পূর্ব হিমালয় এবং 2000 মিটার ওপরে পশ্চিম হিমালয়ের, এগুলো সাধারণত ইন্টেরিয়ার পার্টে, হিমালয়ের ইন্টেরিয়ার অংশে আমরা এই ধরনের গ্রাসল্যান্ড দেখতে পাই, যেখানে শীতকালে কিন্তু মোটামুটি বরফে ঢেকে যায়। সাধারণত উপত্যকা অঞ্চল বা একটু নিচু অঞ্চল, পার্বত্য অঞ্চলের ভিতরের দিকে নিচু অঞ্চলে, তখন আমরা বা দুটো কোনো পর্বতের মাঝখানের যে উপত্যকা অঞ্চল বা নদীর পার্শ্ববর্তী উপত্যকা অঞ্চল, সেই সব অঞ্চলে আমরা এই অরণ্য, এই ধরনের গাছ দেখতে পাই, মানে গ্রাসল্যান্ড। অপূর্ব সুন্দর দেখতে লাগে, পুরো সেই সবুজ চারিদিক, তারপরে ওপাশে বরফের পাহাড় এরম ভাবে থাকে। আর এইসব জায়গাতে আমরা শীতকালে সাধারণভাবে দেখতে পাই যে এই ঘাস জমিগুলোতে বরফে ঢেকে গেলে যেসব এখানকার অধিবাসী বা লোকজন রয়েছে তারা কি করে, তারা পাহাড়ের নিচের দিকে নেমে আসে, তারা এই জায়গাগুলো থেকে পাহাড়ের নিচের দিকে নেমে আসে। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে সিজনাল অ্যানিমাল হাজবেন্ডারি। ঠিক আছে, সিজনাল অ্যানিমাল হাজবেন্ডারি মানে মৌসুমি একটা যে মুভমেন্ট এরা সেটা করে। ট্রান্সহিউম্যানশিপও এটাকে বলা হয়, এটাকে ট্রান্সহিউম্যানশিপও বলা হয়। যে কি দেখা যাচ্ছে, যে মানুষগুলো যেখানে ছিল তারা তার তুলনায় পাহাড়ের নিচে নেমে আসে। ইভেন পুরো সিস্টেমটার মধ্যে এটা রয়েছে, শুধুমাত্র মানুষ নয়, ধর্মীয় ভাবেও চিন্তা করে দেখো যে কেদারনাথ বা বদ্রীনাথে বা এইসব জায়গায় যে জায়গাগুলো রয়েছে, পঞ্চকেদার, এই অঞ্চলগুলোয় যে বরফ পড়ে যখনই ঢেকে যাচ্ছে, তখন সেখানকার লোকজন কি করছে, তারা নিচের দিকে ভগবানকে নিয়েই চলে আসছে। এরা শুধু ভগবানের নয়, এটা এদের নিত্য নৈমিত্তিক জীবনের সাথেও জড়িত। তারা তখন নিচের গ্রামে, এবং এদের থাকার জায়গা মানে সুনিশ্চিত থাকে, কোন রকম কোনো আলাদা করে কোনো জায়গা থাকে না, এবং এটাই ওখানকার একটা অলিখিত নিয়ম, যে নিয়ম কেউই ভাঙেও না, সবাই সাহায্য করে। যে পাহাড়ের উপরে যখন বরফ পড়ে যাচ্ছে, পাহাড়ের যারা মানুষ তারা নিচের বেশ কিছুটা নিচের অঞ্চলে চলে আসবে, তাদের থাকার জায়গা, তাদের পশুচারণের জায়গা মানে একদম সুনির্দিষ্ট, সেখানেই তারা থাকবে, সেখানেই তারা পশুচারণ করবে, তারা তাদের লাইফ করবে। আবার যে ওপরে বরফ গলে যাওয়ার খবর পাওয়া যাবে, তখন তারা আবার উপরের দিকে বরফ চলে যাবে। ঠিক আছে, আর তারও উপরে যেসব জায়গায় প্রায় বছরে 9-10 মাস বরফে ঢাকা থাকে, সেখানে আমরা মস এবং লাইচেন্স
এই ধরনের ইয়েকেই দেখতে পাই, মস এবং লিচেন গুলোকেই দেখতে পাই। লাইকেন লিচেন যা উচ্চারণ করবে। এরপরে এরিড এবং সেমি এরিড ফরেস্ট, সাধারণভাবে রাজস্থান এবং লাদাখ অঞ্চলে রিড ফরেস্ট বা শুষ্ক, যেগুলো জেরোফাইট অর্থাৎ কাঁটা জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে, ক্যাকটাস, বাবুল। সেমি অ্যারিড ফরেস্ট ইস্টার্ন স্লোপ অর রেইন শ্যাডো রিজিয়নে দেখা যাচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক। প্রায় মরু, সাধারণভাবে গ্রাসল্যান্ড, ট্রপিক্যাল গ্রাসল্যান্ড বা ক্রান্তীয় ঘাস জমি এখানে দেখা যাচ্ছে, যেমন শোলা গ্রাসল্যান্ড অফ মহারাষ্ট্র, কর্ণাটকা, মধ্যপ্রদেশ এবং গুজরাটের সাবাই গ্রাসল্যান্ড। তো এই ধরনের গ্রাসল্যান্ড বা ঘাস জমি অঞ্চল দেখতে পাওয়া যাচ্ছে এই এরিড বা সেমি অ্যারিড ফরেস্টের ক্ষেত্রে। সেমি অ্যারিড ফরেস্টের ক্ষেত্রে মূলত রেইন শ্যাডো অঞ্চল বা বৃষ্টির ছায়া অঞ্চলগুলো দেখা যাচ্ছে, আর মরুভূমি অঞ্চলগুলোতে আমরা এরিড ফরেস্ট বা শুষ্ক মরু বনভূমি বা জেরোফাইট বা কাঁটা জাতীয় উদ্ভিদ দেখতে পাচ্ছি। বাংলায় দেওয়াই রয়েছে। এরপরে ম্যানগ্রোভ, ভারতে কোথায় কোথায় ম্যানগ্রোভ আছে? সুন্দরবন, মহানদী ব্রাহ্মণী যে ডেল্টা বা বদ্বীপ অঞ্চল, যেটা সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ। ডেল্টা রিজিয়ন অফ গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীগুলোর সব কটার এই বদ্বীপ অঞ্চলে। এছাড়া কচ্ছ, গুজরাটের কোস্টাল রিজিয়ন বা উপকূলীয় অংশে। মোদ্দা কথা ম্যানগ্রোভ হচ্ছে উপকূলীয় অংশে, কারণ এরা মূলত হ্যালোফাইট। মূলত এরা কি? মূলত এরা হচ্ছে হ্যালোফাইট, লবণাম্বু উদ্ভিদ। এবং এদের মধ্যে নিউম্যাটোফোর, ভিভিপোরাস জার্মিনেশন, এগুলো তোমরা জানো মোটামুটি। স্টিল রুট, স্টেম রুট, এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এক্সাম্পল সুন্দরী, গরান, গেওয়া, হোতাল, কেওড়া, আমরা এইগুলোকে আমরা দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্টে। ঠিক আছে, বাংলায় দেওয়াই রয়েছে, যারা পড়বে। শ্বাসমূল, জরায়ুজ, অঙ্কুরোদ্গম, ঠেসমূল, স্তম্ভমূল সবই দেওয়া রয়েছে এখানে। যেখানে কোথায় কোথায় রয়েছে তার একটা লিস্ট দেওয়া রয়েছে, আমি যেগুলোর দাগ দিয়ে দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে। অন্ধ্রপ্রদেশের করিঙ্গা, গুজরাটের গালফ অফ কচ্ছ, গালফ অফ খাম্বাত, কর্ণাটকের কুন্দাপুর। ঠিক আছে, যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখবে। বাকিগুলো জায়গাগুলো তো মনে রাখবে ম্যানগ্রোভ কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, মহারাষ্ট্রের ক্ষেত্রে আমাদের ভেলদুর, মুম্বাই দিভা, ভিকারোলি, বৈতারণা, মালভান, এই জায়গাগুলোর নাম। ওড়িশার ক্ষেত্রে ভিতরকণিকা, ধামারা। আর এটা হচ্ছে একটা একসাথে রয়েছে ম্যানগ্রোভ জেনেটিক রিসোর্সেস সেন্টার। ম্যানগ্রোভ জেনেটিক রিসোর্সেস সেন্টার কোথায় রয়েছে? তার অফিস বা তার এই সংগঠনটা চিলিকাতে। চিলিকাতে আমরা দেখতে পাই। তামিলনাড়ুর পিচাওয়ারম, মুথুপেট, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনস। দয়া করে এই জায়গার নামগুলো ম্যানগ্রোভ সাইট হিসেবে পড়ে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ব্রহ্মকমল তো সেই ইয়েতে হয়, তোমার ওই ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ওটাও এক ধরনের বুগিয়াল বা ওই অ্যালপাইন গ্রাসল্যান্ড, ওগুলোকে বুগিয়াল বলা হয় উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশে। আর কাশ্মীরে বলা হয় মার্গ। ওই অ্যালপাইন গ্রাসল্যান্ড যেগুলো অপূর্ব দেখতে হচ্ছে সেগুলোকে বুগিয়াল, আর আমরা কি বলে থাকি? মার্গ। কোথায় বুগিয়াল বলছি? উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশে বুগিয়াল, জম্মু কাশ্মীরে মার্গ। Next, tropical and equatorial evergreen forest, smallest type of forest in India, found in Andaman Nicobar Island, Lakshadweep, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কি রোজউড, আয়রনউড, মেহগনি, অর্জুন, আবলুস। এটা 10 ডিগ্রি দক্ষিণে, 10 ডিগ্রি উত্তরের থেকে দক্ষিণে সেখানে দেখতে পাওয়া যায়। মূলত আন্দামান নিকোবরে, লক্ষাদ্বীপে, ভারতের একদম কেরালার দক্ষিণে এবং তামিলনাড়ুর দক্ষিণ অংশে। সাধারণভাবে এই অরণ্য অত্যন্ত ঘন অরণ্য হয়, সেই জন্য প্রবেশ্যতা থাকে না বললেই চলে। এই ঘন অরণ্যের প্রবেশ্যতা থাকে না বললেই চলে। ঠিক আছে।
আচ্ছা, ইম্পর্টেন্ট এগুলো হয়ে গেল। এবারে দেখো ইম্পর্টেন্ট ডেজ। ফরেস্ট ডে ভারতের কবে? 21 মার্চ। ফরেস্ট উইক সেকেন্ড উইক অফ জুলাইকে বলা হয়। তারপরে সব ভারতের অধিকাংশ ন্যাশনাল পার্ক বন্ধ করে দেওয়া হয়। এনভায়রনমেন্ট ডে 5 জুন। ইন্টারন্যাশনাল আর্থ ডে 22 এপ্রিল। আর ওজোন ডে 16 সেপ্টেম্বর। এগুলো তোমরা সবাই জানো মোটামুটি। বাংলাতেও দেওয়া রয়েছে ভারতের বন দিবস, বন সপ্তাহ, পরিবেশ দিবস, আন্তর্জাতিক পৃথিবী দিবস, ওজন দিবস। লাস্ট ফরেস্ট্রি রিসার্চ ইন এডুকেশন, এই কিন্তু বাংলা হয় না, এগুলো সবই ইংরেজিতেই হবে। সুতরাং এটা কিন্তু একটাই ভার্সানে রয়েছে, বাংলা ইংলিশ ভার্সানেই রয়েছে। এর বাংলা ভার্সান দেওয়ার কোনো মানে হয় না, তাহলে আমাকে ইংরেজিগুলোকেই বাংলায় লিখে দিতে হয়। যেগুলোর মাথায় দাগ দিয়ে দিচ্ছি সেইগুলো খুব ভালো করে পড়ে নেবে। সবচেয়ে প্রথম, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন, ICFRE, দেরাদুনে রয়েছে হেডকোয়ার্টার্স। ঠিক আছে। এডিট ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বা শুষ্ক বা মরু অরণ্যের রিসার্চ ইনস্টিটিউট যোধপুরে। ঠিক আছে। সেন্টার ফর সোশ্যাল ফরেস্ট্রি অ্যান্ড ইকো রিহ্যাবিলিটেশন, মানে সামাজিক বনসৃজন এবং যেগুলো আমাদের ইকো রিহ্যাবিলিটেশন করা হয়ে থাকে সেইগুলোর রিসার্চ ইনস্টিটিউট রয়েছে প্রয়াগরাজে। নর্মাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনে। হিমালয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সিমলাতে। ফরেস্ট বায়োডাইভার্সিটি হায়দ্রাবাদে। ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং কোয়েম্বাটুরে। ফরেস্ট প্রোডাক্টিভিটি বা সম্পদশীলতা, অরণ্যের সম্পদশীলতা রাঁচিতে। রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট জোরহাটে। ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট জব্বলপুরে। আর বন বিজ্ঞান কেন্দ্র যে কোনো বেশিরভাগ জায়গাতে রয়েছে। এইটা একটা সিঙ্গেল টিক মেরে রাখলাম, এটা একটু দেখে রেখো। উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কাঠ নিয়ে। অবশ্যই অর্জুন, রোজউড এরা সবাই হার্ডউড। ওকে, চলো তাহলে এই পার্টটা শেষ হলো। কালকে তোমাদের সাথে ক্লাস হবে যখন, মনে রাখবে প্রথমে এই ক্লাইমেট, এই সয়েল আর ভেজিটেশন থেকে কোশ্চেনের সেট প্র্যাকটিস করাবো, মানে টেস্ট নেব। আর তারপরে তোমাদের ন্যাশনাল পার্ক গুলো করাবো, ফরেস্ট কনসেপ্টটা, ফরেস্টের ডিস্ট্রিবিউশনটা, এবং তার সাথে সাথে তোমাদের ইয়ের পার্টটাও হবে, ওই আমাদের ফিজিওগ্রাফির কোশ্চেন সেট, তোমাদের প্র্যাকটিস সেট আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে টাটা, গুড বাই, ভালো থেকো, ভালোভাবে পড়াশুনো করো, টাটা।